আন্দামানে ফ্লাইটে আসায় প্রথম দিনে লাঞ্চের পর সেলুলার জেল দেখা লিস্টে রেখেছিলাম। এই সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেল। জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা ভারতীয়দের জন্য, আর ফরেনারদের জন্য 100 টাকা। ভিডিওগ্রাফির জন্য 200 টাকা, প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য 1000 টাকা। মোবাইল ক্যামেরা এমনি ক্যামেরার জন্য কোনো টিকিট লাগে না। আমাদের টিকিট গাড়ির ড্রাইভার ধনরাজ কেটে নিয়ে এলো। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 300 টাকা। আমি টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য সব ওয়েবসাইটে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের প্রথমে জানিয়ে রাখি, 200 টাকা দিয়ে একটা গাইড নিয়েছিলাম। আন্দামান সেলুলার জেলের সংক্ষিপ্ত ইতিহাস, বিশেষ করে ব্রিটিশ শাসকরা কয়েদিদের ওপর নির্মম অত্যাচারের করুণ কাহিনী শোনার জন্য। रूबन सर माय नेम, हम टूरिस्ट गाइड हूँ। अच्छा, आपके घर? मैं है साउथ के बॉन्ड ऑफ द तमिलनाडु। देखिए सर, ये है आपका सौंदर्य सेना के लिए सौंदर्य ज्योति है। ये 24 आवर्स कंटिन्यू चलते रहते हैं। एलपीसी सिलेंडर है। जो लोग फ्रीडम फाइटर लोग जो एक्सपर्ट मान चुके हैं, उनके यादगार के लिए और इस प्लेस में 1985 में ये टोटली साइज स्मारक बना दिया। जो भी वीआईपी आएंगे सबसे पहले एक रेत रखा जाते हैं। और ये पहले हॉस्पिटल था एट टाइम, ब्रिटिशर्स का टाइम। और इसी प्लेस को जो है एक मेमोरियल बना दिया। और ये है वीर सावरकर साहब, बहुत बड़ा फेमस थे। 50 साल के पनिशमेंट था, उनके लिए सेपरेट किया हुआ। और ये जो चल रहे हैं आपको 24 आवर्स रख गया है डे नाइट ऑफ सावरकर साहब के लिए। ये पीपल ट्री, तो ये पीपल ट्री जो है 1998 में साइक्लोन में गिरा था। फिर दोबारा इसको रिप्लान किया ऊपर से। अभी जो हर साल इसको कटिंग कर देते कि दोबारा वेट नहीं देना और दोबारा गिरना नहीं। और इसलिए स्टोरी में बताएंगे ये पीपल ट्री मैं आई विटनेस से करके। और सेलुलर जेल बनाया, देखिए द फ्रंट एंड बैक। एक कैदी दूसरा कैदी से कभी देख ना पाए, कभी मिलने नहीं देते थे। और इसलिए सारे बिल्डिंग हमने सामने बना दिया। और यहाँ वाले यहाँ काम करेंगे, इधर वाले इधर काम करेंगे, कभी आपस में मिलने नहीं देते थे। এটা সেলুলার জেলের কয়েদিদের ও ব্রিটিশ অফিসারদের রান্নাঘর ছিল। জেলের 700 কয়েদিদের রান্না করা খাবার এখান থেকে সাপ্লাই হতো। আর 1938 সালের জানুয়ারি মাসে এটা বন্ধ হয়ে যায়। तो जैसे अब तक 3 मंथ 4 मंथ ड्यूटी हो जाते हैं, 3 पर्सन के लिए वेट करवाते हैं। और जिस दिन हैंगिंग डे है तो सवेरे या इस प्लेस में लाते हैं। तो यहाँ से जो है इनको प्लेस फॉर लास्ट आखिरी इच्छा, जो मरने के बाद जो पूजा पाठ करते हैं पहले से यहीं से करके, यहाँ से फेस को भी आँख को भी जो बंद करके यहाँ से गैलोस लेके जाते थे। गैलोस तो देखने लिए ऊपर का सेट नहीं था, इसलिए वीर सावरकर को ऊपर से दिखाते थे, मेंटली टॉर्चर करवाते थे। আস্তে আস্তে আমরা ফাঁসি দেবার ঘরের দিকে এগোচ্ছি। কুখ্যাত সেলুলার জেলে হ্যাঙ্গিং রুম। এখানে একসঙ্গে 3 জনকে ফাঁসি দেওয়া হতো। এই ফাঁসির দড়ির টানে আরও 3 জন স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ নিস্তেজ হয়ে যায়। এইভাবে প্রাণ ঝরে যায়। তবুও আত্মত্যাগ ও বলিদানের মধ্যে দিয়ে বন্দে মাতারম আওয়াজ ব্রিটিশ শাসকরা দমাতে পারেনি। सचिंद्रनाथ सान्याल हाजिर। প্রথমেই মহান স্বাধীনতা সংগ্রামী বীর শচীন্দ্র সান্যালকে শ্রদ্ধা জানিয়ে তার কুঠুরিতে প্রবেশ করলাম। এই ফ্রেমে বাঁধানো ছবিটা তারই। আর এই কুঠুরির দৈর্ঘ্যের মাপ ছিল 14 ফুট 8 ইঞ্চি, প্রস্থ 7 ফুট 6 ইঞ্চি, উচ্চতা 10 ফুট। সারা দিনে কাজের জন্য বাইরে একবার বের করা হতো আর রাত্রিরে ঢোকানো হতো। রাত্রিতে একবার খাবার দেয়া হতো
এই ফুটো দিয়ে, কাঁসার এই থালাতে খেতে দেয়া হতো। খাবার খেতে দেরি হলে বিস্বাদ এ পরিণত হতো। আর এই মাটির পাত্রে জল থাকতো শৌচক্রিয়া করার জন্য। জেলে তারপর আলিগড়ে তালা চাবি মেরে ছুঁড়ে ফেলে দিত জেলের প্রহরীরা। কয়েদিদের কাছে চাবি থাকতো, আর এখানে চাবি কাছে থাকলেও যতই হাত লম্বা হোক না কেন চাবি দিয়ে তালা খোলা যেত না। আলিগড়ের তালা এইখানে মারা হতো। কাছে চাবি থাকা সত্ত্বেও হাত লম্বা হলেও কখনোই পৌঁছাতো না, আর এই ফাঁকা জায়গা দিয়ে খাবার দেওয়া হতো। বন্ধুরা, জেলের সেলবন্দি হয়ে নিজেকে দিয়ে অভিনয় করলাম জেলে থাকার অনুভূতি কেমন লাগে। 600 জন রাজবন্দি দিয়ে 5,17,352 টাকাতে লেবার ছাড়া 1896 সাল থেকে 1906 সাল পর্যন্ত ধাপে ধাপে কুখ্যাত সেলুলার জেল তৈরি হয়। এই 3 তলা জেলে মোট 7টি শাখা বা উইং ছিল, আর 698টা সেল ছিল। বর্তমানে 7টি শাখার মধ্যে 4টি শাখা 1941-এর ভূমিকম্প ও জাপানি হানায় ধ্বংস হয়ে যায়। এখন আমরা 7, 6, 1 এই 3টি শাখা বা উইং দেখতে পাচ্ছি। আর এই সামনেই সেন্ট্রাল টাওয়ার। সেই সময় সেলুলার জেল তৈরি করতে বার্মা থেকে ইট আনা হয়েছিল। আনুমানিক প্রায় 3 লক্ষ ইট এই সেলুলার জেল তৈরি করতে লেগেছিল। সেলুলার জেলের দোতলার দেওয়ালে নতুনভাবে ফলকে সাজানো 336 জন স্বাধীনতা সংগ্রামী শহীদদের নাম খোদাই করা আছে। এর মধ্যে বাংলার নাম সবচেয়ে বেশি, যেমন শচীন্দ্রনাথ সান্যাল, যামিনী দে, সুধীর চৌধুরী। পাঞ্জাব দ্বিতীয়, আর ভারতবর্ষের 10% অন্যান্য রাজ্যের নাম আছে। এই আত্মবলিদানের কথা শুনতে শুনতে আর এই অন্ধকারাচ্ছন্ন ঘর, একটা নিঝুম পরিবেশে গায়ের লোম যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, যার জন্য সামনের দিকে আর এগোয়নি। এবার সিঁড়ি দিয়ে 3 তলায় উঠছি। 1, 2, 3, 7 नंबर है, उसमें वीर सावरकर रहते थे। 50 ईयर्स का पनिशमेंट था, 10 ईयर्स रहा। तो जल्दी से सेल देखे आएंगे, फिर मैं ऊपर लेके जाऊंगा। सेल देखे लॉक के बाद 21 का बाद यहाँ से रत्नागिरी चला, वहाँ से रिलीज किया था। फिर 38 में नेचुरली इनको दिल्ली का 1966 में इंडिपेंडेंट देख करके नेचुरली डेड हुआ था। 83 एज था उनको। আস্তে আস্তে বীর সাভারকারের 123 নম্বর সেলের দিকে এগোচ্ছি। চলে এসেছি বিনায়ক দামোদর সাভারকারের জেলের কক্ষে, যার একই সাজায় দোষী 2বার সাজাপ্রাপ্ত 50 বছর জেল হয়েছিল। Will Savarkar, तुमको 2 बार का उम्र कैद का सजा मिला है। 50 बरस बाद सरकार तुमको छोड़ देगा। আর সাভারকারের জেলের ঘরটা এমন জায়গায় রাখা হয়েছে ওপরে, যাতে আসামিদের যখন ফাঁসি দেওয়া হতো তার আগের দৃশ্যগুলো দেখানো যায় ও তার মনকে বিচলিত করা যায়। 3 তলা থেকে এবার আস্তে আস্তে সেন্ট্রাল টাওয়ার অর্থাৎ টপ ফ্লোরের দিকে এগোচ্ছি। और डैमेज हुआ यहाँ से। বর্তমানে 6-7-1 এই 3টে বহু স্মৃতি বিজড়িত বিল্ডিং অবশিষ্ট আছে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান আকারের, আর চারিদিকে সমুদ্রে ঘেরা, যাতে কোনো কয়েদি জেলখানা থেকে পালাতে না পারে। এই 1 নম্বর বিল্ডিংয়ের পেছন দিকে সমুদ্র সৌন্দর্যে ভরা রস আইল্যান্ড, এইদিকে নর্থ বে, আর তারও পাশে পোর্ট ব্লেয়ার। চারিদিকে পাহাড়ে ঘেরা, এই সাইডটায় পোর্ট ব্লেয়ার, আর ওই দূরে দেখা যায় লাইট হাউস।
এই তিনটে বিল্ডিং ড্যামেজ হওয়ার পর 1964 সালে নবসাজে এই গোবিন্দ বল্লভ পন্থ নামে হাসপাতাল, এই যে ঠিক এই সাইডটাই গড়ে উঠেছে। এবার কয়েদিদের কর্মশালায় প্রবেশ করছি। কর্মশালা তো না, যেন অত্যাচারশালা। सराई अब देखिए सर, ये है पनिशमेंट ड्रेस यानी कि कॉनी बैग। कोई भी कैदी जब नाइट में आंदोलन करेंगे, नाइट में, रात में, और सेल के अंदर, जब उनको जो है ये वाली ड्रेस उतार करके ये ड्रेस को पहना देंगे। ये ड्रेस को पहना देंगे, पूरा गर्मी लगेगा, बदन पूरा खुजली लगेगा, जलेगा बदन। लेकिन ये पनिशमेंट ड्रेस जो आपको 2 डेज तक पहनाते हैं, और पहना करके आपको पोल्ट्री के सामने एकदम स्टैंडिंग के लिए हुक लगा हुआ, उसमें जो चेन के साथ उनको जो लटका कर रखते এইভাবে 2 দিন রাখা হতো। हैं। और इसको बोलते हैं ऑयल ग्राइंडिंग मशीन। उस जमाने में जो है 2% को डेली का 40 पाउंड को ऑयल निकाला, 40 पाउंड यानी कि 40 पाउंड निकालना पड़ता था। तो शाम तक 40 पाउंड निकालने के लिए तो पूरा आपको जो पूरा 400 जो कोकोनट को ओपन करना पड़ता था, और ऐसे ग्राइंडिंग होता था। ऑयल वहाँ से कलेक्ट करते थे मैडम, ऑयल वहाँ से कलेक्ट करते थे। ये ओरिजिनली यूज किया सर एट टाइम, इसको अभी रख करके दिखाते हैं। ये शाम तक हर आदमी को 30 पाउंड तेल निकालना है, समझे? हम इतना तेल कैसे निकालेंगे? वो मशीनें तो हाथ से चलानी पड़ती हैं। भगवान मत लगाओ बदमाश। जो हाथ बम पिस्तौल चलाते हैं वो मशीन नहीं चला सकते। चलो जल्दी करो। যারা শিক্ষিত ছিল তাদেরকে জমাদার তৈরি করে রাখা হতো। তারা কয়েদিদের যখন শাস্তি দিত তখন দেহের সমস্ত অংশ ঢেকে দিয়ে কোমরে বেল্ট, হাতে দড়ি বেঁধে চাবুক দিয়ে নির্মমভাবে অসুস্থ না হওয়া পর্যন্ত পেটানো হতো। देखिए सर, ये तो जब भी लाते हैं ना, वर्दी पे नहीं पहनाते हैं, ऐसा ओपनली ला करके जिनको ऐसा है, जो है बुक में काम करवाते हैं। इसलिए इनको पहले एक वर्दी बना दिया, दो लिया, और काट करके कोकोनट को ओपन कर रहा है। कोकोनट को ओपन करना, ये तो रन करना, ऐसा घुमा जाता है इसे। और नेरियल छीलने के बाद ये जो नेरेटी है ना, इसको है तो रस्सी बनाना, कॉयर बनाना है। रस्सी बनाने के लिए एक कैदी को 4 केजी तक इसको यूज करना है। इसको कूट करके निकालेंगे। ये दरी बनाने वाला मशीन, कॉयर बनाने वाला मशीन था उस जमाने में, रस्सी बनाते। ये तो ऐसे ही आपको जो आटा चिक्की है, जैसे क्रीम पिसाते ना पत्थर हाथ से, उस जमाने में जो है ये यूज होते थे। और डबल पत्थर होता था, रख करके दिखाते। আমি সেলুলার জেলের বিখ্যাত পুরনো গ্যালারিতে চলে এসেছি। এখানে সেই সময়ে 500 মতো পুরনো ছবি সংগ্রহ করা আছে, যেমন ভাইপার আইল্যান্ড, রস আইল্যান্ড। এই রস আইল্যান্ড আবার সেই সময়ে ব্রিটিশদের হেডকোয়ার্টার ছিল। আর ভাইপার আইল্যান্ড সেলুলার জেল তৈরি করার আগে 1867 সালে ব্রিটিশ শাসকরা 200 মতো রাজবন্দীদের এনে রাখে এখানে। পরে 1896 সালে 700 রাজবন্দীদের দিয়ে ধাপে ধাপে সেলুলার জেল তৈরি শুরু করা হয়। তারই বেশিরভাগ ছবি এখানে রাখা আছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 1942 সালে 23শে মার্চ জাপানিরা আন্দামানের সেলুলার জেল আক্রমণ করে। এই সময়ে জাপানিরা 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত প্রায় 3 বছর 6 মাস 15 দিন পর্যন্ত রাজত্ব চালান। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে অক্টোবরে শেষ হয়। এই অক্টোবর মাসেই আবার জাপানিরা ব্রিটিশ সরকারের সঙ্গে যুদ্ধ বাঁধে। এরই মাঝখানে পোর্ট ব্লেয়ারে নেতাজিকে আনা হয়। নেতাজি জার্মান সিঙ্গাপুর হয়ে পোর্ট ব্লেয়ারে আসেন। 1943 সালে 30শে ডিসেম্বরে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু।
পোর্ট ব্লেয়ারের মেরিনা বিচের উল্টো দিকে মহাবীর সিং রোড জিমখানা গ্রাউন্ডে। এই সেই বিখ্যাত ছবি। পরবর্তী সময়ে ভারত সরকার এই সেলুলার জেলকে রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি দেন। আমি ঠিক এই বিখ্যাত ছবির সামনে দাঁড়িয়ে আছি, যে ছবিতে নেতাজি সুভাষচন্দ্র আছেন। এখানে আরও একটা কথা বলে রাখি, আরও অনেক ছবি আছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ ছবিটা আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা প্রথমেই সেলুলার জেলে ঢুকতেই এই নতুন আকারে সাজানো লাইব্রেরিটা মিস করে গেছি, অতি অবশ্যই দেখবেন। এখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি আর সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে। বন্ধুরা, সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছি আপনাদের, যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন বা পরে দেখবেন, তারা যেন অতি অবশ্যই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা মিস না করেন। তা না হলে সেলুলার জেলের আসল ইতিহাস ও সত্য কাহিনী জানা অপূর্ণ থেকে যাবে। এই শো দেখার একজনের টিকিট 300 টাকা, আমরা 4 জন ছিলাম, 1200 টাকা লেগেছে। আর আপনারা টিকিট অনলাইনে কাটতে পারেন বা এখানে এসে সংগ্রহ করতে পারেন। সোমবার ও জাতীয় ছুটি ছাড়া রোজ খোলা থাকে। হিন্দি ও ইংরেজি শো হয়। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য ও টিকিট কাটার জন্য লিংক অনলাইন ওয়েবসাইটে দিয়ে দেব।